ফিলিপিন্সে গতকাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তার থেকেও এখন জোরালো কম্পন তৃণমূলের অন্দরে। একদিকে দলের অন্দরে বিদ্রোহ আর অন্যদিকে দুর্নীতির অভিযোগে এখন ত্রাহি মধুসূদন অবস্থা তৃণমূলের। মেসি কাণ্ডে তদন্তের মুখোমুখি হওয়ার আগে বেপাত্তা অরূপ বিশ্বাস, ভাই স্বরূপের ঘরে আবার গুপ্ত ঘরের হদিশ পেয়েছে পুলিশ। হাজিরা এড়ানোয় অভিষেকের বাড়িতে ফের পৌঁছে গিয়েছে সিআইডি। আবার অন্যদিকে নেপাল সীমান্ত থেকে জালে স্বঘোষিত পুষ্পা। জাহাঙ্গীর জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত। প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে স্বরূপ বিশ্বাসকে নিয়ে আজকে তার ফ্ল্যাটে পৌঁছে যায় পুলিশ এবং সেখানে একটা গুপ্ত ঘরের হদিশ পাওয়া যায়। সেই গুপ্ত ঘরের দরজা বন্ধ ছিল, ডিজিটালি লক করা ছিল সেই দরজা। তালা খোলার জন্য মিস্ত্রি আনা হয়, কিন্তু সেই ডিজিটাল লক খোলা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে কি রয়েছে এই রহস্যজনক ঘরে, কেন ঘরের দরজা ডিজিটাল লকে বন্ধ করা রয়েছে? সঙ্গে স্বরূপ বিশ্বাস ছিলেন, কিন্তু তাও লকের কোড জানতে পারেনি পুলিশ। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করার পর স্বরূপ বিশ্বাসের যে শাহপুর কলোনির বাড়ি রয়েছে নিউ আলিপুর থানার অন্তর্গত, সেই শাহপুর কলোনির বাড়িতে কিন্তু রীতিমতো সেই ফ্ল্যাট বাড়িতেই কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এখানে সার্চ করছেন। যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রয়েছেন, পাশাপাশি ওপরে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে এবং স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কিন্তু এই ফ্ল্যাটে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন। পুলিশ দেখেছিল, গিয়েছিলাম। কার বাড়িতে গেছিলেন? এই মন্ত্রীর বাড়িতে। স্বরূপ বিশ্বাসের বাড়িতে কি করতে গেছিলেন আপনি? মেন দরজা খুলতে গিয়েছিল। মেন দরজা কি তালা খোলার জন্য আপনি ব্যবস্থা করলেন? খুলিনি, দেখালো কি হয় কি হবে না হবে, লক খোলার জন্য। তিনতলা গিয়ে আমার সঙ্গে নিয়ে গেল। মেন দরজা ছিল না অন্য কোনো দরজা? ভিতরে 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 কোনো একটা দরজা, সেই দরজা ভাঙার কাজে গেছিল, মানে খোলার কাজে। সেই চাবি তৈরি করে দিলেন? না, আমি কাজ করিনি। কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। স্বরূপ বিশ্বাসকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের টিম তারা বেরিয়ে গেল। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরে তারা বেরিয়ে যান। কিন্তু এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাস মুখে কুলু পেটেছেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি। স্বাভাবিকভাবে ঘরের ভেতরে যে গোপন ঘরের খবর পাওয়া গিয়েছে সেখানে কি রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, কীর্তিমান ভাইয়ের একের পর এক কীর্তি সামনে এসেছে, যা নিয়ে একেবারে তাকে সঙ্গে নিয়ে পুলিশ গ্রেফতার করেছিল, সঙ্গে নিয়ে তার বাড়িতে আজকে তল্লাশি চালানো হয়েছে। এবার দেখাবো দাদার কীর্তি, অর্থাৎ অরূপ বিশ্বাস। এই অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টে একেবারে তিনি আবেদন জানিয়েছেন, রক্ষা কবচ চেয়ে আবেদন জানান, কিন্তু আগামীকাল শুনানির আর্জি করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর তরফে। সেই আবেদনে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আদালতের তরফে যে নির্দিষ্ট নিয়ম মেনেই হবে শুনানি। এই ধরনের মামলাকে অগ্রাধিকার দেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। গ্রেফতারের আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন, জানিয়েছে আদালত। আমার মূল প্রশ্ন হচ্ছে উপাসনার কাছে যে অরূপ বিশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন যখন মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন, দীর্ঘ সময়ের মন্ত্রী। আমি বলছি উপাসনা পালিয়ে বেড়াচ্ছেন কেন অরূপ বিশ্বাস? তাকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হচ্ছিল, কেন তিনি আইনের প্রশাসনের সম্মুখীন হচ্ছেন না? দেখুন, সর্বপ্রথম এরকম একটা প্রশ্ন যখন উঠে আসছে তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসছে যে অরূপ বিশ্বাস এতদিন ধরে যে গুরুত্বপূর্ণ দফতরটা সামালছিলেন, তার পাশাপাশি যখন বরাবরই এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে বিভিন্ন ইডি, সিবিআই এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা দিয়ে তার পরবর্তীতে বিভিন্ন নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু বারবার আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে যদি আপনাদের হাতে সত্যি কোনো প্রমাণ থাকে তাহলে কেন এই ছবিটা কি আপনার চোখে পড়েনি উপাসনা, যে একেবারে যে কার্যত একটা হ্যাংলামির পর্যায়ে মেসিকে নিয়ে এসে পৌঁছে গেছিলেন, সেখানে হাজার হাজার দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল, বিপুল টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে অভিযোগ সামনে আসছে। এ তো ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তিনি এই কাণ্ডগুলো ঘটিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রী মেসির যে ঘটনাটা ঘটেছিল, ক্রীড়ামন্ত্রী যতটা উত্তর দেবেন ততটাই শতদ্রু দত্ত উত্তর দেবেন। তো সেই বিষয়ে আমরা আদালতে চলে গিয়েছেন, পরিষ্কার আপনি জেনে নিন উপাসনা। শতদ্রু দত্ত স্পষ্ট বলেছেন কোনো তার অ্যাক্সেস ছিল না ক্রীড়ামন্ত্রীর। ক্রীড়ামন্ত্রী কোন এখতিয়ারে ভেতরে ঢুকেছিলেন? শতদ্রু দত্ত নয়, ক্রীড়ামন্ত্রী ঘাড়ে হাত দিয়ে ছবি তুলেছিলেন। এই যে গোটা বিষয়টায় তালি কোনোদিন এক হাতে তো বাজতে পারে না, তাই যখন এক হাতকে গোটা বিষয়
বিষয়টার ব্লেম দেওয়া হচ্ছে, আমি মনে করি পাশের হাতটার মানে এই ছবিটার জন্য ক্রীড়ামন্ত্রী এবং লিওনেল মেসি দায়ী, তাই তো? এটা আপনি বলতে চাইছেন? একদমই কথা বলছি না, আমি এখানে স্পষ্ট করে বলে দিলাম শতদ্রু দত্ত, এবং সমানভাবে যখন ক্রীড়ামন্ত্রীর কথা উল্লেখ করা হচ্ছে তাহলে এইটার সুন্দরভাবে উত্তর দিতে পারবেন শতদ্রু দত্ত এবং ক্রীড়ামন্ত্রী শতদ্রু দত্ত যে অভিযোগটা করেছেন, এফআইআর করেছেন, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, যেটা প্রশ্নের উত্তরটা খুব সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের মুখপাত্র শতরূপাদি। মূল প্রশ্ন হচ্ছেন যে একজন প্রাক্তন মন্ত্রী যিনি আইনসভার সদস্য ছিলেন দীর্ঘ সময় ধরে, তিনি কেন আইনের সম্মুখীন হবেন না, তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? শুভ্র, তুমি তো শুরু করলে খুব সুন্দরভাবে, মানে এই জন্যই আমার তোমার সঙ্গে শো করতে এত ভালো লাগে, কি ফিলিপিন্সের ভূমিকম্পের সঙ্গে তৃণমূলের এই ভাঙন তুমি তুলনা করলে, তারপরে কি বলে ত্রাহি মধুসূদন, এই সে ত্রাহি মধুসূদনের এফেক্ট আমরা উপাসনার গলায় পাচ্ছি, যেহেতু উপাসনা ভীষণ কনফিডেন্ট, এখনও কনফিডেন্ট কী করে আমি জানি না, সে এখনও ডিফেন্ড করতে গিয়ে চলে গেল, মানে সে বল পাস করার মতন মেসির কাছে চলে গেল, শতদ্রুকে দোষ দিচ্ছে। কিন্তু ফ্যাক্ট এটা যে স্বরূপ অরূপ দুই ভাই মিলে যেরাম ত্রাহি মধুসূদন তৈরি করেছিল টলিউডে এবং তারপরে ক্রীড়া মন্ত্রণালয়তে এবং তারপরে মেসির ওই স্টেডিয়ামে, যে 16,000 টাকা দিয়েও মানুষ মেসির দর্শন পায়নি, বিভিন্ন রকম পশ্চানে স্বরূপকে দেখেছিল এবং স্বরূপ নয় অরূপকে দেখেছিল, এবং স্বরূপের বিষয়ে এক সময়কার বিশাল নেত্রী কাউন্সিলর সেই এখন তার স্বামীর বিরুদ্ধে কথাবার্তা বলছে। এখন তাদের কি অবস্থা দেখো, এই যে তোমরা দেখাচ্ছ ছবির মধ্যে, সে করুণ অবস্থায় সে আবার গেছে একটা লকের কি পাসপোর্ট করতে, ভগবান জানে সে ওটা নিয়ে কি ঘেঁটে ঘুটে কি চলে এলো। কিন্তু এই দুই ভাই এত সৎসাহস এখন কোথায় গেল যে তারা মানে পুরো একটা কমিউনিটিকে, একটা পুরো ফিল্ম কমিউনিটিকে চালাচ্ছিল, অথচ তাদের এইটুকু সৎসাহস নেই এসে তাদের তাহলে ডকুমেন্ট দিক বা তারা বলে দিক যে না না আমরা ভীষণ সৎ, ভীষণ ভালো। এই যে ডিমের ভয়, ইট পাটকেল তো কেউ মারছে না, এখনও পশ্চিমবঙ্গের মানুষের ভদ্রতা রেখেছে, ডিমের ভয়, মানুষের ত্রাসের ভয়, মানুষ যে রেখে গেছে, মানুষকে এতদিন ধরে তারা খেপিয়ে, তারা লুটে, তারা পুরো একটা ইন্ডাস্ট্রিকে শেষ করে দিনের পর দিন মানুষকে অপমান করে হেনস্থা করে শেষ করে দিয়েছে, সেই মানুষের রাগের ক্ষোভের সামনাসামনি তারা হতে পারছে না। স্বরূপকে তো ধরেছে, অরূপ বোধহয় এখনো কোথায় পালিয়ে বেড়াচ্ছে কেউ জানে। আমার তো প্রশ্ন এটাই যে পালিয়ে বেড়াচ্ছেনটা কেন? এক তো হচ্ছে স্বরূপ বিশ্বাস বিনোদন জগৎ এবং অন্যদিকে হচ্ছে খেলা জগতে অরূপ বিশ্বাসের জুটিতে লুটির মতন কাণ্ড ঘটিয়েছেন। আমি এখানে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আসতে চাইবো। মূল বিষয় হচ্ছে শতদ্রু দত্তর অভিযোগগুলো শুধু দেখেন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এই শতদ্রু দত্তই তো বারে বারে বলেছেন অ্যাক্রেডিটেশন কার্ড হোক বা ক্লোজ প্রক্সিমিটি কার্ড হোক বা অ্যাক্সেস কার্ড অনেক বেশি করে ছাপাতে বাধ্য করেছিলেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, অভিযোগটা শুনুন, শুধু সেইগুলো অরূপ বিশ্বাসকে দেওয়া এবং বাজারে বিক্রি করেছিলেন অরূপ বিশ্বাস, এই তো হচ্ছে অভিযোগ। আমি বলছি অরিন্দম দা, এই অভিযোগগুলোর সম্মুখীন হওয়ার জন্য তো আইনের মুখোমুখি হতে হবে। প্রাক্তন মন্ত্রী তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মেসির ব্যাপারটা আমি খুব ভালোভাবে জানি, আপনিও জানেন। আমি আপনাকে আজকে বলছি এই অরূপ বিশ্বাস এবং আপনার যে স্বরূপ বিশ্বাস এর কাণ্ড কারখানা শুধু একটাই বলছি। গতকালকে আমি টালিগঞ্জে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানকার সাধারণ মানুষ একটাই কথা বলেছিল, যেখানে মিসেস পাপিয়া অধিকারী যে জিতে যে খুন হয়ে যেত, তাকে খুন করে দিত। যে লড়াই করেছেন সাধারণ মানুষ, অন্য কেউ নয়, সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। আপনি যে আজকে ফিলিপিন্সের এক্সাম্পলটা বললেন, আমি একটু বলি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে যদি গাছ থেকে ফুল পড়ে আপনি তুলে নেবেন, কিন্তু নরবর মানুষের বিষ্ঠা যদি থাকে, আজকে তৃণমূলের যে অবস্থা হচ্ছে ঘৃণায় দূর থেকে সরে যাবে। শেষ করছি আপনাকে একটা কথা বলে, আপনি যে আলোচনা করলেন এই যে টিকিটটা, এই টিকিটটা 60 থেকে 65 লক্ষ টাকার টিকিট আজকে কিন্তু ওই সন্দীপ মজুমদার যে ওখানে কাউন্সিলরের থ্রু দিয়ে ওখানে কর্পোরেট অফিসারদের বিক্রি করা হচ্ছে, আপনি জানেন, এবং সেটা আজকে ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে। মন্ত্রী বলে তাকে ডাকা হবে না, নোটিশ দেওয়া হচ্ছে। হাইকোর্ট এখন যদি আজকে ভাগ্য ভালো, হাইকোর্টের বিচারকের আজকে ঘর ঘেরাও হয়নি, হাইকোর্টের আজকে যিনি রায় দিয়েছেন তার ফ্যামিলির এগেনস্টে কেস করা হয়নি, হাইকোর্টের আজকে এজলাসে আজকে ঘেরাও করা হয়নি, কিন্তু রিল্যাক্সেশন কেন? হোয়াই রিল্যাক্সেশন? যে আজকে মন্ত্রী থাকুন, মাত্র দুজনের এগেনস্টে আজকে রিল্যাক্সেশন আছে, রাষ্ট্রপতি এবং গভর্নর। আপনার যে আজকে আলোচনা করছেন স্বরূপ বিশ্বাস যেভাবে নাকি আজকে সর্বনাশ করে দিয়েছে, টালিগঞ্জে কালকে শুনেছিলাম
যে শিল্পীদের পর্যন্ত মহিলা শিল্পীদের উপর যা কাণ্ড কারখানা করে গেছে এটা ধারণা করা যায় না। একেবারে আমি বলছি এইগুলো একের পর এক এই অভিযোগগুলো আজকে সামনে আসছে, তার কারণ হচ্ছে ভয়ের বাতাবরণটা ভেঙেছে এবং মানুষ মুখ খুলতে সাহস জোগাতে পারছেন এবং সেই কারণে অভিযোগগুলো সামনে আসছে। নইলে তো কখনো এগুলো আড়ালে আবডালে শোনা গেলেও কখনো প্রশাসনকে অ্যাক্ট করতে দেখা গেছিল এই অভিযোগের প্রেক্ষিতে। একদিকে যখন অরূপ বিশ্বাস একাধিক মন্ত্রকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সামলেছেন, তিনি যখন পালিয়ে বেড়াচ্ছেন এই ক্ষমতা থেকে রীতিমতন এনজয় করেছেন, মানে কতদিন তিনি দফতরে গেছেন হাতে গুনে বলা যাবে, প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত যেখানে তিনি যেতেন। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও আজকে তলব করেছিল সিআইডি, তিনি আজকে হাজিরা দেননি, আগামীকাল তাকে তলব ফের করা হয়েছে। আপনারা জানেন যে বিধায়কদের যে সই জালিয়াতির মামলা, সেই মামলায় আগামীকাল বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে হাজিরার জন্য সিআইডির টিম একেবারে বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে এসেছে। আজকে গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেটা কারণ তিনি দেখিয়েছিলেন যে 10 তারিখে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে, সেই কারণে সময় চেয়েছিলেন, কিন্তু কোনো বাড়তি সময় দিতে রাজি নয় সিআইডি। আজকেও তিনি উপস্থিত ছিলেন না, তাকে দেখা গিয়েছিল যে বিরোধী জোটের যে বৈঠক চলছে দিল্লিতে সেখানে। আজকে দেখা গেল কিছুক্ষণ আগে সিআইডির টিম, সিআইডির আধিকারিকরা তারা আসেন এবং 8 জন সদস্য তারা যখন আসেন তারা পুরোটাই ভিডিওগ্রাফি করেন এবং তারা নোটিশ ইতিমধ্যে দিয়ে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু ছিলেন না, তার বাড়ির একজন সদস্য, একজন কর্মী, তার পরিচয় দিলেন তিনি এসে রিসিভ করে নিলেন সিআইডির দেওয়া নোটিশ এবং এই যে গেট, সেই গেট বন্ধ অবস্থায় ছিল এবং তার পরবর্তীকালে যেটা সিআইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং এই সই কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি এবং সেই মর্মেই তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এক তো হচ্ছে কোনো বাড়তি সময় সিআইডি তরফে দেওয়া হবে না, কালকে বিকেল 5টার মধ্যে হাজির হতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি এই ক্ষেত্রে যদি হাজিরা না দেন, যেহেতু 10 তারিখ পর্যন্ত একটা হিয়ারিং এর ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে, এই জন্য সময় চেয়েছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, অন্যদিকে এখনো পর্যন্ত যোগাযোগের বাইরে চলে গিয়েছেন অরূপ বিশ্বাস, একদিকে সিআইডি অন্যদিকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, আইনে কি সংস্থান রয়েছে? না, রূপ ব্রাদার্স ভাই কি গাজন গেয়েছিলেন আর কি ডুগডুগি বাজিয়েছিলেন আমরা তা দেখতে পাচ্ছি, কিন্তু যে জিনিসটা এখন দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি হাইকোর্টে আসবেন আর রক্ষা কবচ পেয়ে যাবেন, তা তো হয় না। সেটা 10 তারিখে কি 11 তারিখে যে ডেটই থাকুক না কেন, তিনি সিআইডিতে আজকে যাননি কিন্তু কালকে তাকে যেতেই হবে, কারণ তা পরপর 3 দিন কি পরপর 4 দিন এটা হতে পারে না। আর একটা কথা, যে সই জাল করলে ফৌজদারিতে সেই অনুযায়ী তার মামলা হবে। আজকে কারুর সই জাল করলে আগে আইপিসির যে 463 নম্বর ধারা ছিল, সেটা বিএনএসের 336 নম্বর ধারা। কোনো ব্যক্তি যদি তার সই জাল করে কিংবা কোনো দরকারি কাগজে সেই সইটা করে দেয়, তাহলে তার 2 বছর থেকে 7 বছরের জেল। এটা ভেবে রাখুন, অভিষেক ব্যানার্জি বলে আলাদা আইন হতে পারে না। আর ওই 5কে 4 আনা 8 আনা এদের গ্রেপ্তার করে লাভ নেই, আজকে 16 আনাকে গ্রেপ্তার করতে হবে, সেই সেনাপতি সেকেন্ড ম্যান তাদেরকে গ্রেপ্তার করতে হবে। একটা জিনিস বারবার দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় স্বজন পোষণ দুর্নীতি এমন জায়গায় পড়ে গেছিল যে মানুষ সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্যে এই সরকারকে দিয়েছে, কিন্তু পরপর গ্রেপ্তারি করলেই হবে না। আজকে গ্রেপ্তারি করছেন, আমার একটা কথা যে আজকে গ্রেপ্তারি করছেন এক এক জায়গায় ত্রাণের ত্রিপল একেবারে। আমি এখানে রবীন্দ্রবাবু এখনো বলার সুযোগ পাননি। আমি বলছি রবীন্দ্রবাবু, রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নতুন নয়, কিন্তু এই তৃণমূল কংগ্রেস সেই দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারকে কোন নিচে নামিয়ে নিয়ে গিয়েছে, এটা একের পর এক বিষয়গুলো সামনে আসার পর গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে। যেখানে এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে হাত দিচ্ছি সেখানে দুর্গন্ধ বেরোচ্ছে, এইটা হচ্ছে গোটা ব্রিগেডে জেল বানাতে হবে। হ্যাঁ, ব্রিগেডে জেল বানাতে হবে। এখন মানে আজও বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে যে কেউ রাজমিস্ত্রি ছিল, তার প্রাসাদোপম বাড়ি, এবং মানে ভ্যানওয়ালা ছিল, তার 4 তলা বা 5 তলা বাড়ি, এরকম মানে আলিশান মহল, যাদের কোনো আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে গড়ে উঠেছে এবং সবটাই গড়ে উঠেছে লুটের টাকা দিয়ে।
এবং দেখেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এবং সেগুলোকে সমর্থন জানিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বেশ কিছু নিশ্চয়ই পেয়েছেন, না হলে আজকে তারা এইগুলো দেখেছিলেন কেন? সুতরাং এই যে ঘটনাগুলো ঘটেছে এখন, এই যে সইজালের ব্যাপারটা এসছে, এটা হচ্ছে সংসদীয় ব্যবস্থার প্রতি চূড়ান্ত অনাস্থা। দেখুন, তৃণমূলের অন্দরে এখন থরহরিকম্প অবস্থা। একদিকে যখন সিআইডি এবং পুলিশের তরফে পরপর নোটিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের তলব করা হচ্ছে, অন্যদিকে পুলিশের জালে ধরা পড়ে গেলেন স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান। একেবারে নেপালে পালানোর চেষ্টা তিনি করছিলেন, এমনকি এটাও শোনা যাচ্ছে নিজের 2 সন্তানকে ভর্তি পর্যন্ত করে দিয়েছিলেন নেপালে, কিন্তু সমস্ত পরিকল্পনা বানচাল করে একেবারে পানি ট্যাঙ্কির বাজার থেকে তাকে পাকড়াও করলো পুলিশ। জাহাঙ্গীর খানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন পুষ্পা বলে সূত্রের খবর। এসটিএফ সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে, এদেশের পাট চুকিয়ে পাকাপাকিভাবে নেপালে থাকার পরিকল্পনা করে ফেলেছিলেন তিনি। আর জাহাঙ্গীর খান গ্রেফতার হতেই ফলতায় তার অফিসে আজকে একেবারে জনরোষ আছড়ে পড়ে। এইবার যখন জাহাঙ্গীর খানকে বেঙ্গল পুলিশের এসটিএফ তারা একেবারে নেপাল সীমান্ত থেকে পাকড়াও করছে, তা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা কি বলছেন একবার দেখুন। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। লোকসভায় একটা সেগমেন্টে 1,68,000 ভোট, বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী 15,000, সিপিআইএম 2,000। সেই পুষ্পা পালিয়ে গিয়েছে। পুষ্পার হয়ে যখন প্রচার করতে গিয়েছিলেন বলেছিলেন জাহাঙ্গীর আমাকে বলেছে, আর জাহাঙ্গীর বললে তো করতেই হবে। জাহাঙ্গীর বলেছে যে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম বানিয়ে দিন, 4 তারিখের পর যারা হার্ট অ্যাটাকে মারা যাবেন কাজে লাগবে। এখন সেই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামও নেই, জাহাঙ্গীরও নই, ফলেন প্রিন্সকেও দেখা যাচ্ছে না। গতকাল অবশ্য চার্টার ফ্লাইটে গেছেন, গতকাল না তার আগের দিন। আমার কথা হচ্ছে যে পার্টিকে বেকায়দায় ফেলে ক্যান্ডিডেচার যে তুলে নিল তার সাসপেনশন হলো না, কথা তুললাম আমরা, বলা হলো যে টুইটে দেখে নাও। তো এখন টুইটেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ধরা পড়েছে। তো এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সমস্যা থাকতে পারে। জাহাঙ্গীর আবার যদি অ্যাপ্রুভার হয়ে যায় কোনোভাবে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। আমি শতরূপতির কাছে আসবো, মারাত্মক। আমি বলছি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তারাই তো প্রথম প্রশ্ন তুলেছিলেন যে ভোটের 48 ঘন্টা আগে যিনি দলকে একেবারে বিপদে ফেলে পালিয়ে যান, কেন তাকে বহিষ্কার করা হবে না? ঘটনার পর এতগুলো দিন পেরিয়ে গেল, যারা প্রশ্ন তুলেছিলেন তারা বহিষ্কৃত হয়ে গেলেন, অথচ এখনো পর্যন্ত গ্রেফতারির পরেও তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর খানকে বহিষ্কার করার সাহস দেখাতে পারলো না। আজকে তো স্পষ্ট শতরূপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে বহিষ্কার করলে দল ব্যবস্থা নিলে একেবারে প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারতো, সেই কারণে নাকি দল ব্যবস্থা নেয়নি। শুভ, অনেকগুলো কথা বলার আছে এখানে। প্রথমত হচ্ছে যে তুমি দেখো, আজকে শুধু প্যান্ডোরাস বক্স নয়, আজকে তৃণমূলে আমরা অনেক দিন ধরে একই কথা বলে আসছিলাম যে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। সমস্ত এক একটা জায়গায় ধরছে, একেবারে উইপোকার মতন পড়ছে। অবশ্য উইপোকা, ওদের দলের টাকা উইপোকাও খেয়ে যায়। যাই হোক, আজকে জাহাঙ্গীর ধরা পড়েছে। তুমি দেখবে একটু আগে তোমরাই দেখাচ্ছিলে সিআইডি, যে সিআইডি নিয়ে তৃণমূল গর্ব করতো, সেই সিআইডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এনকোয়ারি এজেন্ট, তারা গেছে এই সিগনেচার এর জন্য ধরতে। তার আগে সিবিআই আছে, ইডি আছে। আর একটা কি দামি ঘড়ি পরে, দামি গাড়ি চড়ে একটা সিন্ডিকেট কিংপিন আমরা বলতাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে তাই বলেছে। এবার এটা হবে। আমি কিন্তু বহুবার বলেছিলাম যে বেলে যারা বেরোচ্ছে তারা জেল খালি করে দিচ্ছে, বড় বড় লোকজন ধরবে। এবার ওই সিরিয়ালে যেরকম দেখায় না মহা এপিসোড, এই মহা এপিসোড এবার আসবে বলে। এবার অভিষেক এবার হবে খুব শীঘ্রই। একটু আগে শীর্ষান্ত খুব উত্তেজিত হয়ে গেছিলো যে কবে অভিষেককে ধরা হবে। অভিষেকও যাবে, অভিষেকের পিসিও যাবে, কেউ বাদ যাবে না। কিছুক্ষণ আগে বোধহয় দুপুরবেলা, আজকে মুখ্যমন্ত্রী দুপুরবেলা না গতকাল বোধহয় মুখ্যমন্ত্রী বলেছে ব্রিগেডে জেল খুলতে হবে। কিন্তু না, সেসব তো হবে, একটার পর একটা লোক ধরা পড়বে, যাবে। কিন্তু এইখানে যেখানে ফাইনালি অভিষেক এবং তার পিসি তারাও যাবে, দামি ঘড়ি চড়া, অহংকার দেখানো, মানুষকে বলা যে উনি থাকলে কি গুলি করে উড়িয়ে দিতেন আমাদের কার্যকর্তাদের, এবং 4 তারিখের পর দেখে নেবে কোথায় ডিজে বাজবে, কোথায় কি হবে, সবাই যেন এসে দেখে যায়। আমরাও আছি, তারাও আছে,
তাদের কি হাল হয়েছে, মানুষ কি হাল করেছে দেখুন সেটা এবার তারা দেখ। একেবারে এই জাহাঙ্গীর খান ফলতায় যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছিল, একটা ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, খুব স্বাভাবিক যে বিজেপির মুখপাত্র হিসেবে শতরূপাদি উচ্ছ্বসিত হবেন, কিছুটা আহ্লাদিতও বটে। আমোদিত তৃণমূল কংগ্রেসও হচ্ছে। এই জাহাঙ্গীর খানের গ্রেফতারির পর কুণাল ঘোষ কি বলছেন দেখুন। বেশ করেছে, এইগুলোকে বাড়িয়েই তো এই জিনিস হয়েছে। ও তো সেদিনকেই অন্যায় করেছে যেদিনকে মাঝপথে ভোটের থেকে সরে যেতে গেছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? এরা এইসব করে তো দলের মুখ মানে পুড়িয়েছে, এবং আমাদের মানে যারা আমরা দলের সৈনিক, দলের অবস্থানটাকে আমরা মানুষের কাছে তুলে ধরি, এদের জন্য আমাদের কাজ বারবার কঠিন হয়েছে। উপাসনা, সর্বপ্রথম কুণালদার কথাটাকে সেকেন্ড করেই বলবো, যখন জাহাঙ্গীর খান সেখান থেকে বলেন যে আমি ইলেকশন থেকে সরে যাচ্ছি, তখন কিন্তু আমরা সকলে জানি যে জোড়াফুল চিহ্ন। ঋতব্রতর কথাটা ফার্স্ট, যে রাজসাক্ষী হলে অনেক কিছু বেরিয়ে যেতে পারে না, দেখুন আমার কথাটা হচ্ছে যে আজকে কুণালদা যে বক্তব্যটা রাখছেন, এবং বিভিন্ন মানুষজন যখন জাহাঙ্গীর খানকে স্পেসিফিক্যালি তাকে তুলে একটা বক্তব্য রাখা হয়েছিল যেখানে এই পুষ্পার কথাটা উঠে এসেছিল, তখন আমি বারবার স্পষ্ট করে বলেছিলাম পুষ্পা এই শব্দটা কিন্তু ওনার দ্বারা সেলফ ক্লেম। এবার সাধারণ জনগণ ওনাকে পুষ্পা হিসাবে ট্যাগ দিচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু যখন এত কিছু দেখছি তার সামনে আরেকটা কথা আমাদেরকে বলতে হয়। হ্যাঁ বলছি তো, তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী ফলতায়, সেই প্রার্থী তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দিয়ে চলে গেল, অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা হলো না কেন? এটাই তো প্রশ্ন, মিলিয়ন ডলার কোশ্চেন। তৃণমূল কংগ্রেসের লোগোটা সেখানে ছিল, তার ঠিক আগেই সেখান থেকে উনি সরে আসেন, এবং তার পরবর্তীতে এটা কার কথা মেনে কার সাহায্য করে তার পরবর্তীতে উনি সেই না সেসব কথা পরে, তারপরেও দল কেন ব্যবস্থা নিতে পারলো না? হাত দিচ্ছে মাথায় অভিষেক ব্যানার্জি, তোমরাই দেখাচ্ছ। মানে অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য, তাকে তুমি জাস্টিফাই করছো বসে। অভিষেক ব্যানার্জিকে জাস্টিফাই করছো কি? না না, আমার কথাটা হচ্ছে যখন আপনি কথাটা বলছেন ঠিক সেই সময় আমার চোখের সামনে মনে পড়ে যাচ্ছে এরকম বহু লোকজনদের পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং আমাদের মোদিবাবু, যখন তাদের বিরুদ্ধে বড় বড় ক্রিমিনাল অফেন্স কিন্তু আমাদের চোখের সামনে এসছে, কিন্তু তার মানে তো এটা নয়, তার মানে তো এটা নয় যে মোদিবাবু সেই জায়গায় দোষী অ্যাকর্ডিং টু ইউ, তাই কার সঙ্গে? আমার মূল প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা দলের ভেতর থেকে উঠেছিল। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় নেতৃত্ব প্রশ্ন তুলেছিল, তারপরেও কোন রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা দলের তরফে নেওয়া হয়নি, এ প্রশ্ন তো উঠবেই। আমি দেখাবো এই জাহাঙ্গীর খান নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছেন। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, আগামী বিএমসির নির্বাচনেও তৃণমূলের অবস্থা তার থেকেও যাতে করুণ হয় সেটা আপনারা দেখবেন। পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানে ওই যে ডাকাতটা আছে, পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেন, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব আমার। খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য অরিন্দম দা, যে কোট আনকোট ডাকাতটা আছে যে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেন, কি মনে হচ্ছে? দেখুন, আই পেড মাই ডিপ রেসপেক্ট টু ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা। কেন আপনাকে জানাচ্ছি, আপনারা বোধহয় জানেন কি জানেন না, মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা কিন্তু শিলিগুড়ি যখন ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, উনি সেই এসপি যে ওখানে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনকে নিশ্চিত করেছে এবং পুরো হাতের তালুর মতো জানে। এই যে আপনি পানি ট্যাঙ্কি বলছেন, এটা হচ্ছে কি দার্জিলিং এবং মহকুমাটা হচ্ছে কি আপনার শিলিগুড়ি মহকুমা। আপনাদের মধ্যে মনে আছে সেদিন আমি বলেছিলাম, যে স্পষ্টভাবে বলেছিলাম যখন পালিয়ে যাচ্ছে পালাতে পারবে না। কেন, কিভাবে হলো ধরাটা? ওটা একটা ইন্টারসেপশন শুরু হয়েছিল তখন থেকেই, তারপরে হচ্ছে গিয়ে টাওয়ার লোকেশন, তারপরে সিডিআর থেকে শুরু করে সোর্স ইনফরমেশন শুরু করে ওই যে কুণালবাবু যে কথাটা বললেন, স্যারেন্ডার এবং পালাবার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আজকে আপনাকে বলছি, মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনারা যে আজকে আলোচনা করছেন, আজকে সবাই আপনাদের মনে আছে কি সুজয় ভদ্রর যে ঘটনার মধ্যে স্পষ্ট প্রমাণিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? হি ইজ দ্য রুট অফ অল এভিলস। ওর জন্য আজকে এই সমস্ত ক্রিমিনালিস্টিক স্ট্যান্ড পয়েন্টে আজকে সমস্ত ক্রাইম বেড়ে গেছিল। আজকে তার ক্ষেত্রে কেন রিল্যাক্সেশন হচ্ছে? আমি মনে করে থাকি আজকে এই যে কল ডিটেলস থেকে যে জায়গায় আজকে ফলতার যে আজকে আপনারা দেখাচ্ছেন যে ট্রিপল পাওয়া গেছে, সেখানে শুনতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ওখানে ছিল, এবং সেখানে যে টাওয়ার লোকেশন সিডিআর থেকে প্রমাণ পাওয়া যাবে এখানে কোন কোন পুলিশ অফিসারের সাথে জাহাঙ্গীর আজকে লিঙ্ক পাওয়া গেছে, দ্যাট পুলিশ অফিসারকে আজকে কিন্তু আনতে হবে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংগঠনিক নেতা, কিন্তু সে একজন সাধারণ এমপি, তাকে এত রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে কেন, কি কারণে? এবং সে যেভাবে ইনস্টিগেট করেছে
যেভাবে প্রকাশ্যে বলছে যারা বিজেপি করে তাদেরকে রাখা যাবে না। একেবারে আমি বলছি এই যে দুর্নীতি নিয়ে যখন একেবারে তৃণমূলের অন্দরের মধ্যে এই ধরনের অবস্থা, একেবারে অন্যদিকে বিধানসভায় যে পরিষদীয় দল তার ভাঙন যে ক্রমশ চওড়া হচ্ছে, এই একই ছবি কার্যত কপি পেস্ট দিল্লিতে দেখা যাচ্ছে। এই ঘটনা ঘটছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত থাকতেন। চুরমার হয়ে গেল তৃণমূলের সংসদীয় দল, এক তো পরিষদীয় দল একেবারে ভেঙে খান খান হয়ে গেছে, এই একই হাল হয়েছে তৃণমূলের সংসদীয় দলে। এনডিএ শরিক বিদ্রোহী ব্লক, দিল্লিতে খান খান হচ্ছে তৃণমূল বিদ্রোহী ব্লক, তারা জানিয়ে দিচ্ছে তারা এনডিএ কে সাপোর্ট করতে চায়, সমর্থন করতে চায়। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, এই বৈঠকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তখন উপস্থিত, তখন এই বৈঠক হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার এই যে বিদ্রোহী ব্লকের তরফে যাকে চিফ হুইপ করা হয়েছে, তিনি কি বলছেন এই নিয়ে শুনবো একবার। 20 জন এমপি আজকে উপস্থিত ছিলেন, আপনারা কি সিদ্ধান্ত নিলেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? দেখুন, এই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তই হলো যে বাংলার জনাদেশ বিরুদ্ধে গিয়েছে এবং স্পষ্ট মতামত প্রকাশ করেছেন বাংলার মানুষ। এরা সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমরা এনডিএর পার্ট হয়ে আমাদের 3 বছরের যে টার্ম আছে তখন কাজটা আমরা করতে চাই। 20 জন মিলে ওখানে আমরা আলাদা এনডিএর পার্ট হয়ে কাজ করব। আপনারা কি কোনো 20 জনের সই সম্বলিত কোনো চিঠি জমা দিয়েছেন কাউকে? বা দেখুন, স্পিকারের অফিসে এখনো চিফ হুইপ হিসেবে নাম আমার আছে এবং উনি কোনো হঠকারী সিদ্ধান্ত মানেননি, সেই জন্য আমাকেই চিফ হুইপ হিসেবে বলা হয়েছে যে সকলকে দিয়ে সইটা করাতে, সেই সইটা করেই জমা দেওয়া হয়েছে। আপনাদের দলনেতা কে হলেন? আপনি তো চিফ হুইপ হিসেবে কাজ চালাচ্ছেন বললেন, স্পিকার আপনাকে সেই অনুমোদন দিয়েছেন। হয় না, সবে তো চিঠি দেওয়া হয়েছে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে 4 মে ছিল একটা সোমবার, যে সোমবারে তৃণমূল কংগ্রেস একেবারে শাসন ক্ষমতা থেকে চলে গেছিল। রবীন্দ্রনাথবাবু, আজকে আরেকটা সোমবার, যে সোমবারে পরিষদীয় দলের পর সংসদীয় দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গেল, কি বলবেন? রাজনীতি গতিশীল, এইটাই আমি বলবো যে অত্যন্ত গতিশীল ব্যাপার। দেখুন, সংসদীয় রাজনীতিতে না সংখ্যার বিরাট গুরুত্ব, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট কোনো ফ্যাক্টর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব হারাতে চলেছেন ইন্ডি জোটে। ঠিক সেই কারণেই এই সংখ্যাটা, এরা যারা ভেঙে যাচ্ছে তারা বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা ঠিক যে এই যে লোকগুলি, যে সাংসদগুলি আছেন, বিজেপি জানে এদের নিজেদের গায়ের দুর্গন্ধ, তৃণমূলের যে দুর্গন্ধ সেটা সরাতে চাইছেন এবং প্রশাসনিক সুরক্ষা এবং রাজনৈতিক ক্ষমতা পেতে চাইছেন। কিন্তু বিজেপির কাছে বালাই হচ্ছে, ওই যে বললাম রাজনীতি গতিশীল, এই সংখ্যাগুলো দিয়ে যদি তারা একটা ব্লক তৈরি করতে পারে তাহলে 20টা লোক, মানে 29 জনের মধ্যে 20 জন ভেঙে আসলে দলত্যাগ আইন আর কার্যকরী হবে না লোকসভায়। এবং স্বাভাবিকভাবেই বিলগুলো পাস করবার ক্ষেত্রে যে বিলগুলো, ওয়ান নেশন ওয়ান ভোট, এই যে বিলগুলো আছে, উইমেন্স বিল যেটা আছে, রিজার্ভেশন বিল যেটা আছে, এগুলো সব পাস করাতে তার পক্ষে সুবিধাজনক হবে। এবং একই সঙ্গে পরিষদীয় দলেও একই যে ব্যাপার হবে। পরিষদীয় দলে বিজেপি চাইছে এইরকম একটা আমেন করবার মতো একটা গ্রুপ থাকবে যারা ঋতব্রতের নেতৃত্বে থাকবে এবং যে কোনো কিছু কনস্ট্রাকটিভ অপোজিশনের নামে যখনই উঠবে তখনই তারা ওই আমেন বলে, যেমন করে খ্রিস্টান ধর্মে বলা হয়, ঠিক তেমনি করে তারা সাপোর্ট করে যাবে। অর্থাৎ বিজেপি সবচেয়ে বেশি ফয়দা পাবে এই গোটা ঘটনাটার থেকে। সুতরাং রাজনীতি গতিশীল কোনোভাবেই, আজ শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমরা ঢুকতে দেব না, ঢুকতে দিতেই হবে। যদি না ঢুকতে বলতে পারবেন, আমি আসবো সদরুপতির কাছে, কিন্তু তার আগে এক তো হচ্ছে পরিষদীয় দলে ভাঙন আরো চওড়া হচ্ছে। আজকে ফিরহাদ হাকিম, তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করেছেন। এবং অন্যদিকে যে 20 জনের কথা বলছিলাম, 20 জন তারা আলাদা করে মিটিং করে বিদ্রোহী ব্লক একই রকম ভাবে তারা তৈরি করেছেন। এবং এই সংসদীয় দলে ভাঙন আরো চওড়া হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ। কি বলছেন শর্মিলা সরকার, দেখুন। আপনারা আজকের মিটিং এ কতজন ছিলেন, কতজন উপস্থিত ছিলেন? আমরা 20 জন ছিলাম। 20 জন ছিলেন। বাকি যারা নেননি তারা কে কে আছেন? আর সেটা আমি বলতে পারবো না, সেটা আমার বলা ঠিক নয়। আর তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমার মনে হয় এটা হয়তো নাম্বার আরো বাড়বে।
একেবারে মহা ভাঙন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে, যেটা আজকে হলো 20 জন বা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। খুব অল্প সময় পাবো সদরপাদি। না, পার্লামেন্টারি পলিটিক্স একদম অন্য ব্যাপার, এবং যারা যারা যে দলে থেকে যেভাবে কাজ করতে চায় সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কথা অন্য, আমার কথা হচ্ছে খুব সিম্পলি, পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার সেই ঘোড়া কোন দিকে গড়ায় এবং যারা পাপ করেছে মানুষের কাছে তারা দোষী, তারা কোথায় গিয়ে তাদের কি ফলাফল হয়, তাদের অবনতি কি হয়, সেটা তোমরা একদম উপাসনা। পাপের ঘোড়াটা গড়াতে গড়াতে বিজেপিতে যাতে না চলে যায় সেই জিনিসটা আমাদের সেটা সকলকে আমাদের দেখতে দায়িত্ব, হবে। কেউ নেবে না। এবং তার পাশাপাশি কেউ নেবে না যখন পাপের ফল। কাকুলি ঘোষ দস্তিদার এই কথাটা বলছেন যে 20 জন সেখানে উপস্থিত ছিলেন, 20 জনের নাম নিয়ে, এবং উনি চিফ হুইপ হিসাবে নিচে সাইন করেছেন। আমি একটু স্পষ্ট করতে বলবো কাকুলি দিকে যে সেই 20 জন কারা, প্রথমত কারণ যেই ফটোটা আমরা দেখেছি সেই ফটোর মধ্যে আমরা 7 থেকে 8 জন দেখতে পেরেছি, 20 জন নয়। আর তার পাশাপাশি সেই 20 জনের মধ্যে আমি শুনতে পারলাম মিতালি বাগ, আমাদের একজন এমপি, ওনার নামটাও সেখানে উল্লেখ রয়েছে, কিন্তু মিতালি বাগের বক্তব্য উনি কিন্তু এই ব্যাপারে কোনো ব্যাপারে জানেনই না। তাই আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় সংখ্যক লোকজন তাদের সাথে রয়েছে। লাগামহীন দুর্নীতি। আমি শুধু বলবো যে শর্মিলা সরকারের কথাটা হয়তো উপাসনার কানে যায়নি, যে চোর অপবাদ শুনতে এবার লজ্জা লাগছে। দুর্নীতি হয়েছে জানতাম, কিন্তু এই পর্যায়ে দুর্নীতি আমি কল্পনা করতে পারিনি। ফলে এই রকম একটা জায়গায় গিয়ে তৃণমূলের পরিষদীয় দলের পর সংসদীয় দলে একটা মহা ভাঙন। প্রশ্ন হচ্ছে যে এরপর তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করবেনটা কি? আলোচনা আপাতত এই পর্যন্ত, কিন্তু এই মহা ভাঙন কোন কোন ক্ষেত্রে দিকে দিকে তৃণমূলের বিপর্যয় সামনে ধরা পড়ছে, আরো বিস্তারিতভাবে সন্ধ্যে 7টায় আপনাদের জন্য নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।